ঘুমিয়ে গেছে তো বিছানায় শুইয়ে দে। রত্নার উপস্থিতিতে জ্যোতির ধ্যান ভাঙল। হ্যাঁ 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 দিচ্ছি। রত্না সরিষার দানার তৈরি বালিশ বানিয়েছেন নাতির জন্য। এতে নাকি মাথার গঠন ঠিক থাকে। রত্না শোয়ার জায়গা গুছিয়ে নিলে জ্যোতি আস্তে ধীরে জুবাইরকে শুইয়ে দেয়। এমন সময় জ্যোতির ফোন কর্কশ শব্দে বেজে ওঠে। রত্না হন্তদন্ত হয়ে ফোন এগিয়ে দেয় মেয়ের দিকে। পাছে জুবাইরের ঘুম ভেঙে যায়। জ্যোতি স্ক্রিনে নামটা দেখেও রিসিভ করলো। ওপাশ থেকে উত্তপ্ত গলার স্বর ভেসে এলো। তুমি খোলার নোটিশ পাঠিয়েছো? জ্যোতি নির্লিপ্তভাবে উত্তর দিল। হ্যাঁ, এবার আপনিও কোনো ভনিতা না করে ঠিকঠাক সাইন করে দিন। শাহরিয়ার অবাক স্বরে ডেকে ওঠে। জ্যোতি, কিছু বলতে চাইছেন? তুমি শিওর? শিওর না হলে নোটিশ নিশ্চয়ই পাঠাতাম না। তুমি পাগল হয়ে গেছো। বিষয়টা তো অন্যভাবেও সমাধান করা যায়, তাই না? জ্যোতি এক ঝলক ঘুমন্ত জুবায়েরকে দেখে বিছানা থেকে উঠে গিয়ে সরে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। কথার শব্দে জেগে উঠতে পারে ছেলেটা? রত্না কপালে চিন্তার ভাঁজ ফেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। দুনিয়ার সবাই পাগল, আপনি একা সুস্থ মানুষ। ভুল বললাম, আপনার পরিবারের সবাই সুস্থ, খালি আমি, আমার আব্বু আম্মু, আমার পরিবারের অসুস্থ, পাগল, তাই না? শাহরিয়ার গলার স্বর ভীষণ নরম করে বলল। আমি এটা কখন বললাম? জ্যোতি, ঠান্ডা মাথায় চিন্তা করো। ডিভোর্স কোনো ছেলে খেলা নয় যে মন চাইলো করলাম। জ্যোতি তীক্ষ্ণ কণ্ঠে বলল। আপনার কি হয়েছে সেটা বলুন তো। আপনি নিজে আমাকে বলেননি আমার যা মন চায় আমি যেন তা করি। আপনার কিছুই যায় আসে না, আপনার শুধু বাচ্চাই মেইন। বাচ্চা হওয়ার পর বাচ্চা হওয়ার পর ডিভোর্স আপনিই দেবেন, বলেননি এ কথা? শাহরিয়ার ভীষণ হতাশ কণ্ঠে বলল। জ্যোতি, ডোন্ট বি সিলি প্লিজ। তখনের হিসাব আলাদা ছিল। হিসাব তো অনেক কিছুই বাকি রয়ে গেছে। হিসেবের খাতা খুললে আপনি নিস্তার পাবেন তো শাহরিয়ার শাহবাজ। শাহরিয়ার ধমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে ভরাট কণ্ঠে বলল। আমি আসছি তোমার বাসায়, যা কথা হবে সামনাসামনি হবে। একদম না, আমি কোনো কথা বলতে। শাহরিয়ার ফোন কেটে দিল জ্যোতিকে কথা শেষ করতে না দিয়ে। কয়েকবার ব্যাক করতে চাইলেও শাহরিয়ার কল কেটে দিল প্রত্যেকবার। জ্যোতি করুণ চোখে তাকালো মায়ের দিকে। ভীষণ অসহায় লাগছে তার। রত্নাও অসহায় চোখে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। জ্যোতি দ্রুত মেসেজ টাইপ করলো। আপনার সাথে আমার কোনো কথা বাকি নেই, যতটুকু বলার বলে দিয়েছি। আমাদের দেখা নির্ধারিত দিনে উকিল সমেত পৌরসভাতেই হচ্ছে ইনশাল্লাহ। আমি চাচ্ছি না আমার স্ত্রীকে ডিভোর্স দিতে। শাহরিয়ার সাফ সাফ জানিয়ে দিয়েছে। সরাসরি তাকালো জ্যোতি দিকে। জ্যোতি পাশের চেয়ারটাতেই বসে আছে চোয়ার শক্ত করে। ডেস্কের ওপাশে বসা আইনজীবী মোহাম্মদ সামিউল হক নোটিশের কাগজগুলো নাড়াচাড়া করে জ্যোতির দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। জ্যোতির চোয়াল শক্ত করে বলল। কিন্তু আমি চাচ্ছি ডিভোর্সটা হোক। জ্যোতির কথা শুনে কক্ষটায় একটা ভারী নীরবতা নেমে এলো। শাহরিয়ারের চোখে বিস্ময়ের ছায়া খেলে গেল দ্রুত। সে কিছুক্ষণ বিশ্বাসই করতে পারল না জ্যোতি কথাটা এতটা স্পষ্টভাবে বলে দেবে। শাহরিয়ার কণ্ঠে ভারী কি ভাব তুলে বলল। তুমি কি একবারও ভেবে দেখছো না আমাদের একটা বাচ্চা আছে, মাত্র 2 মাসের? ওর কি হবে? জ্যোতি তীক্ষ্ণ স্বরে বলল। আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি শাহরিয়ার। এই সম্পর্কটা আমাকে প্রতিনিয়ত অসহ্য করে তুলছে। বাচ্চাকে আমি একাই মানুষ করতে পারবো। সামিউল হক কাশলেন হালকা স্বরে। তারপর বললেন। আপনাদের বোঝানোর সরি আপনাদের বোঝাপড়ার শেষ চেষ্টাটা কি করা যায় না? সন্তান ছোট, সম্পর্কটা এখনো আইনি বিচ্ছেদের আগে সমঝোতার জায়গায় আছে। শাহরিয়ার হতাশ স্বরে বলল। আমি বারবার চেষ্টা করছি, কথা বলেছি, বোঝাতে চেয়েছি, কিন্তু ওর কাছে যেন আমি অপরাধী হয়ে গেছি। জ্যোতি গলা তুলে কণ্ঠ উঁচিয়ে বলল। আপনি কি সত্যিই ভাবছেন আমি অহেতুক এসব করছি? কতগুলো রাতে আমি বিষণ্ণ হয়ে একা কেঁদে ঘুমিয়েছি, আপনি টের পেয়েছেন কোনোদিনও? না, কোনোদিনও বোঝার চেষ্টা করেছেন? আপনি আদতে আমাকে কখনোই বুঝতে চেষ্টা করেননি, আমাকে সময় দেননি, স্ত্রীর মর্যাদা দেননি।
স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না। এসব কি আপনার কাছে তুচ্ছ মনে হয় না? শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি জ্যোতি, নিজের ভুলগুলো শুধরে নিতে চাইছি। এটা কি যথেষ্ট নয়? সামিউল হক ধীরে কোমল স্বরে বললেন, দেখুন শাহরিয়ার সাহেব, আপনি বলেছিলেন আপনি বদলাতে চান, কিন্তু আপনার ওয়াইফ যেই অবস্থায় আছেন সেটা রাতারাতি আসেননি। দিনের পর দিন ছোট ছোট অভিমান অভিযোগ জমে জমে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। স্যার, আত্মোপলব্ধি অনেক বড় একটা বিষয়। একটা মানুষ যখন নিজেই উপলব্ধি করে সে ভুল ছিল, তখন তার ভিতরই নিজেকে শুধরে নেওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। আর আমি মনে করি এই অবস্থায় সেই মানুষটাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমিও একটা চান্স ডিজার্ভ করি। সামিউল হক এই পর্যায়ে বললেন, আপনারা যখন বললেন আপনাদের 2 মাসের বেবি আছে, তখন বিষয়টা আরও সংবেদনশীল হয়ে যায়। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আপনাদের খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। জ্যোতির কণ্ঠে এই পর্যায়ে নমনীয়তা আসে। গলার স্বর নরম হলেও কণ্ঠে জর্জরিত কণ্ঠে বলে, আমি জানি বাচ্চার একটা স্বাভাবিক পরিবার দরকার, কিন্তু একটা ছায়াহীন ঘর আর সম্পর্কহীন সংসারেও কি ও শান্তিতে বড় হবে, যেখানে ওর মাকে প্রতিনিয়ত সেই পরিবারের সদস্যদের দ্বারা লাঞ্ছিত হতে হবে? শাহরিয়ার আবেগ চাপা কণ্ঠে বলল, বাবা, আমি বাবা, ও আমারও সন্তান জ্যোতি। আমি আমার ছেলেকে চোখের সামনে বড় হতে দেখতে চাই। সামিউল হক দ্বিধায় বলেন, এমন কেস তার কাছে নতুন নয়। ডিভোর্সের লয়ার হওয়ার সুবাদে এরকম অনেক কেসই তার কাছে হরদম আসে। কিন্তু এত ছোট একটা বাচ্চার বাবা মা এই দম্পতি, তাদের বিচ্ছেদ আসলেই অনেক সমস্যার সৃষ্টি করবে। বাচ্চা জ্ঞান হওয়ার আগেই এত বড় একটা ধাক্কা কিভাবে সামলাবে? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, শুনুন, আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, একটা মাস সময় নিন। সেই সময়ের মধ্যে দুজন আলাদা থাকুন, কিন্তু এক একজন থেরাপিস্টের সাথে দেখা করুন। যদি তখনও মনে হয় সম্পর্ক ঠিক করা সম্ভব না, তখন ফাইনাল সিদ্ধান্ত নিন। সময় নিন, ভাবুন। আইন শুধু সম্পর্ক শেষ করার পথ না, মাঝে মাঝে সম্পর্ক বাঁচানোর সময়ও দেয়। শাহরিয়ার তাকায় জ্যোতির দিকে। দুজনের চোখাচোখি হলে জ্যোতি চোখ ফিরিয়ে নেয় সংকোচে। জ্যোতি বাবার সাথে বাসায় ফিরেছে বেশ কিছুক্ষণ হলো। রত্না শুষ্ক মুখে মেয়ের কাছে সব শুনতে চাইলেন। জ্যোতিও কোনো রাগঢাক না করে সবটাই বলল। তারপর জ্যোতি ব্যস্ত হয়ে পড়ল জুবাইরকে সামলাতে। জুবাইরকে ঘুম পাড়িয়ে একটু অবসর মিলল তার। চুপচাপ ছেলের পাশে শুয়ে সারাদিনের কথা ভাবতে লাগলো। উকিলের চেম্বার থেকে বের হয়ে শাহরিয়ার জ্যোতিকে রিকোয়েস্ট করেছিল, জ্যোতি, আমি তোমার সাথে কিছুক্ষণ একটু একা কথা বলতে চাই। আমাকে এখন একটু সময় দাও। জ্যোতি এমনিতেই জুবাইরের জন্য চিন্তায় ছিল পুরোটা সময়। বাসায় রত্নার কাছে একা রেখে এসেছে ওকে, তাই দায়সারা ভাবে বলল, আমার হাতে এখন সময় নেই। জুবাইরকে আম্মুর কাছে রেখে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বাসায় যেতে হবে। শাহরিয়ার একটু উত্তপ্ত স্বরে বলল, তুমি বিষয়টাকে এত জটিল করছো কেন? যে কোনো সমস্যায় একসাথে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আমরা একটা মিউচুয়াল সমঝোতায় আসতে পারি, তাই না? হামজা সাহেব হস্তক্ষেপ করে বললেন, তুমি কি সমাধান দেবে একটু বলো তো শাহরিয়ার। যেখানে তোমার মা নিজে বলেছে তারা আর আমার মেয়েকে নিতে যাচ্ছে না তোমাদের ঘরে, সেখানে আমি কিভাবে কিসের ভরসায় আমার মেয়েকে পাঠাতে পারি বলো তো? আমার কাছে এখন কল রেকর্ড আছে, শুনবে? আঙ্কেল, আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু জ্যোতির সংসারটা তো আমার সাথে, তাই না? সেক্ষেত্রে আমার কথার থেকে আমার মায়ের কথাকে বেশি
প্রায়োরিটি দেওয়া নিশ্চয়ই ঠিক হচ্ছে না। হামজা সাহেব লম্বা করে দম নিয়ে জোরে শ্বাস ফেললেন। তারপর খুব শান্ত কণ্ঠে বললেন, তোমার কথার প্রাধান্য কতটুকু সেটা তো বুঝতেই পারছি। অন্তত তুমি যদি ঠিক থাকতে তাহলে আমার মেয়েকে ফিরে আসতে হতো না শাহরিয়ার। সংসার শুধু তোমার সাথে, এই কথাটা তুমি ভুল বললে। সবাইকে নিয়েই একটা সংসার গঠিত হয়। তোমার সংসার শুধু আমার মেয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই সংসারে তোমার পরিবারও আছে, থাকবেই, এটাই স্বাভাবিক। আমার কোনো ছেলে থাকলে তাকেও আমার সাথেই থাকতে হতো, কিন্তু একটা সংসার যদি বেছে বেছে একজনের উপরই সবাই চওড়া হয়, তাহলে সেটা কোন যুক্তি ন্যায়সঙ্গত বলো তো? তুমি ঠিক হতে চাচ্ছ মানলাম, কিন্তু তোমার মানসিক স্বস্তি একটা মানুষের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বর বিষয়। কিন্তু দুঃখজনকভাবে তোমার পরিবার আমার মেয়েকে সেটা কোনোভাবেই পাচ্ছে না। আমি তো 1 মাস সময় চেয়েছি আঙ্কেল। হামজা সাহেব বিদ্রুপের সুরে বললেন, 1 মাস তুমি সবাইকে ঠিক করে দিবে, তাই না? পারলে করো, যাই হোক। বাসা থেকে বের হয়েছি অনেকক্ষণ হয়েছে। আমার নাতি ঘরে মা ছাড়া আছে অনেকক্ষণ ধরে। আল্লাহ হাফেজ। এরপর হামজা সাহেব জ্যোতিকে নিয়ে চলে আসেন। আপনি সত্যিই চাচ্ছেন জ্যোতির তালাক হোক? রত্না চিন্তিত মুখে প্রশ্ন করে স্বামীকে। হামজা সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, আমি চাচ্ছি। আপনি কি বেশি তাড়াহুড়ো করছেন না? হামজা সাহেব অবাক হয়ে বললেন, 9 থেকে 10 মাস তোমার কাছে তাড়াহুড়ো মনে হয় রত্না? শুনেছি শাহরিয়ার ডিভোর্স দিতে চাচ্ছে না। হামজা সাহেব তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ওর চাওয়া না চাওয়া দিয়ে আমি কি করব? তখন না বড় গলায় বলেছিলে সে ডিভোর্স দিবে বাচ্চা হলেই। এখন পল্টি খাচ্ছে কেন? কাপুরুষ কোথাকার, জবানের ঠিক নেই। রত্না ধীর গলায় বললেন, হয়তো সত্যি সত্যি পরিবর্তন হয়েছে। জ্যোতির অনুপস্থিতিতে ওর গুরুত্ব বুঝতে পারছে। কিভাবে বুঝলে ওর পরিবর্তন হয়েছে? মুখে বলেছে তাই? রত্না শাড়ির আঁচলে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বলল, এটা কয়েক কটা মাস ধরে ওকে দেখেছি আমি। মানুষের নিজের ভুল উপলব্ধি করার পিছনে কোনো না কোনো প্রেক্ষাপট তো থাকে, তাই না? এখন নিশ্চয়ই আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসে বলবে না, শোনো আল্লাহর বান্দা, তুমি যা করেছো তা ঠিক হচ্ছে না, তুমি ভালো হয়ে যাও, তাই না? তোমার হয়েছে কি বলো তো? তোমার সামনেই তো শাহরিয়ারের মায়ের সাথে কথা হয়েছে আমার, তুমি শুনোনি উনি কি বলেছে? তারপরও বলছো আমার মেয়েকে সেখানে পাঠাতে, তাও কার ভরসায়? শাহরিয়ারের? ও যদি ভালোই হতো তবে জ্যোতি ওখান থেকে চলে আসতো না। আমার মেয়ে কি বানে ভাষা কচুরি পানা? আমি ওর বাবা, এখনো আল্লাহর রহমতে জীবিত আছি। রত্না কিছু বলতে উদ্যত হলেই হামজা সাহেব থামিয়ে দেন তাকে। রত্না, অফ যাও। আমার সামনে আর কারো সাফাই গেতে চেয়েও না দয়া করে। এমনিতেই অনেক চিন্তায় থাকি, নতুন কোনো চিন্তায় মাথা নেওয়ার মতন অবস্থাতে আমি নেই। শাহরিয়ার ঘরে ঢুকতেই দেখল ফারিয়া ড্রয়িং রুমে তার জন্য অপেক্ষা করছে। শাহরিয়ারকে দেখতে পেয়ে উৎসুক হয়ে বললেন, আপডেট কি? কাজ হয়ে গেছে? জুবায়েরকে আমাদের কাছেই তো দিবে, তাই না? শাহরিয়ার কিছুক্ষণ থম মেরে মায়ের দিকে চেয়ে রইল, তারপর চোয়াল শক্ত করে বলল, মা, আমি না বলেছি আমি ডিভোর্স চাচ্ছি না? তাহলে এটা কেমন প্রশ্ন? ফারিয়া স্পষ্ট গলায় বললেন, তুমি এখনো বলছো তুমি ডিভোর্স চাও না? তোমাকে না বলেছি ওই মেয়ে আমাদের ঘরের জন্য নয়? জেদি রাগী কারো কথায় ওঠে না। শাহরিয়ার ধীরে মাথা নাড়ে। আমার আর জ্যোতির মধ্যে যা হয়েছে সেটা আমাদের সমস্যা, মা। তুমি বারবার বাইরের মতো করে দেখছো, কিন্তু ভেতরে যে ভালোবাসা আছে ওটা তুমি দেখতে পারছো না। ঠোঁট চেপে বললেন, ভালোবাসা? যদি এত ভালোবাসা থাকতো তাহলে মেয়েটা ঘর ছেড়ে যেত না। একটা ভালো মেয়ে নিজের বাচ্চা কোলে নিয়ে স্বামীর সংসার ছাড়ে না, এটা বুঝো। শাহরিয়ার গলা নিচু করে বলল, তুমি, আমরা কখনোই
জ্যোতিকে বুঝতে চাইনি মা। ওর অভিযোগগুলোকে ঠুনকো ভেবেছি, অথচ সত্যিটা হলো আমি তাকে যথেষ্ট সময় দেইনি, সম্মান দেইনি, ভালোবাসা দেইনি। সে কষ্ট পেয়েছে, আমি সেটা এখন বুঝি। ফারিয়া বিরক্ত কণ্ঠে বললেন, তোমার ঘাড়ে এক বাচ্চা সংসারের দায়িত্ব। এখন যদি তুমি এই মেয়ে নিয়ে পড়ে থাকো তাহলে তোমার জীবনটাই ভেসে যাবে। ও তোমার জন্য পারফেক্ট নয় শাহারিয়ার। এই পর্যায়ে শাহরিয়ারের কণ্ঠ চড়ে গেল। জীবন তো এমনিতেই ভেসে যাচ্ছে মা। একটা সময় তুমি বলেছিলে সংসার মানে বোঝাপড়া, আজ তুমি নিজেই বলছো চলে যেতে দাও। ফারিয়া কিছুক্ষণ অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। নিজের ছেলেকেই চিনতে তার কষ্ট হচ্ছে। ফারিয়া একটু থেমে কণ্ঠে কোমলতা ঢেলে বললেন, তুমি এই সম্পর্ক ধরে রাখলে কষ্ট আরও বাড়বে। তুমি এখন যা ভাবছো তা মনে হচ্ছে না হবে। ওই মেয়ে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। নিজেকে ছোট করো না শাহারিয়া। শাহরিয়ার চোখ সরিয়ে নিয়ে বলল, আমি ওকে ছোট করতে চাই না। আমাদের সম্পর্কটা এখন শুধু আমার আর ওর মধ্যেই সীমাবদ্ধ নেই। এখন আমরা একটা সন্তানের পিতামাতাও। আমি শুধু চাই যদি একবার অন্তত আমাদের ছেলের মুখের দিকে তাকিয়ে আবার ভেবে দেখুক। সেই জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। ফারিয়া তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তোমায় দেখছি বড় দরদ উঠছে। হঠাৎ করে ওর জন্য কাহিনী কি? নিজেই তো প্রথমে বলেছিলে ডিভোর্স নিবে। শাহরিয়ার হঠাৎ হেসে ফেলল। এমন সিরিয়াস সিচুয়েশনে এভাবে হাসতে দেখে ফারিয়া ভরকে গেলেন। কি হয়েছে? হাসছো কেন এমন এভাবে? তোমার কি হয়েছে সেটা আগে বলো তো। এভাবে উঠে পড়ে লেগেছো কেন আমাদের ডিভোর্সের জন্য? আমার তো প্রেমের বিয়ে না, এমনকি আমি নিজে পছন্দ করেও তোমাদের বলিনি। জ্যোতিকে তোমরাই পছন্দ করেছো আমার জন্য। এখন সেই মেয়েকে তোমরাই সহ্য করতে পারছো না। মেয়ে যদি শুরু থেকেই তোমাদের মন মতো না হয়ে থাকে তাহলে আমাকে ওর সাথে বিয়ে কেন করিয়েছো? ফারিয়া দৃষ্টি সরিয়ে শক্ত কণ্ঠে বললেন, আমার পছন্দ ছিল না, তোমার বাবাই পছন্দ করেছে ওকে। আমি শুরু থেকেই বলেছি ওদের সাথে আমাদের স্ট্যাটাসের গ্যাপ আছে, কিন্তু আমার কথা সে শুনলো না। অন্যের প্রশংসায় গলে গিয়ে নিজের মর্জি চালিয়েছে। শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বিষাদ কণ্ঠে বলল, আমার জানা সবচেয়ে তিক্ত সত্যি কথাটা কি জানো মা? আমরা সবাই মিলিয়েই জ্যোতিকে তাড়িয়েছি। আমাদের সবার আচরণেই ও চলে যেতে বাধ্য হয়েছে। ফারিয়া অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি ভাবছো তোমার বউয়ের উপর আমরা জুলুম করেছি? তোমাকে আমাদের নামে ওই মেয়ে এটাই বলছে তো? ঠিক না? আমি জানতাম ওর ভিতরে কুটিলতা ভর্তি। আমি মানুষ চিনতে ভুল করি না। হাহ। শাহরিয়ার ঠোঁটের কোণে তাচ্ছিলের এক বিদ্রুপ হাসি খেলে গেল। উপহাসের সুরে বলল, ও কিছু বলেনি, এটাই তো সবচেয়ে বড় সমস্যা মা। নিজের নাম্বারে শাহরিয়ারের কল দেখে রত্না দ্বিধায় পড়ে। তাকে কল করেছে কেন? কল কি ধরা উচিত? কিছুক্ষণ দোনামোনা করে অবশেষে কল রিসিভ করলেন তিনি। শাহরিয়ার সালাম দিয়ে সরাসরি বলল, আন্টি, আপনার মেয়ে কি এখন আমাকে আমার ছেলেকেও দেখতে না দেওয়ার পণ করেছে? রত্না ভরকে গেলেন। কি বকছে এই ছেলে? কি হয়েছে? ওর ফোনে কতক্ষণ ধরে কল করছি, ধরছে না। ওহ, তো নামাজ পড়েছে, ফোনের আওয়াজ তো আমি পাইনি, হয়তো সাইলেন্ট করে রেখেছে। আচ্ছা, নামাজ শেষ করে কল দিতে বলবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। বলে শাহরিয়ার ফোন কেটে দিল। রত্না জ্যোতির রুমে গিয়ে দেখলেন জ্যোতি সবে সালাম ফিরিয়েছে। শাহরিয়ার অনেকক্ষণ ধরে কল দিচ্ছে জুবাইরকে দেখার জন্য। নামাজ শেষ করে কল দিস।
জ্যোতি ভ্রু কুচকে বলল, কখন কল দিল? কি জানি, আমাকে মাত্র কল দিয়ে বলল তুই নাকি এখন ওর ছেলেকেও দেখতে দিচ্ছিস না। ফাউল লোক, সারা দিন ফাউল ফাউল বকে। ফোন সাইলেন্ট করে রেখেছিস মনে হয়। সাইলেন্ট থাকলেও ভাইব্রেশন তো হওয়ার কথা। জ্যোতি জায়নামাজ গুছিয়ে ফোন হাতে নিয়ে দেখে 11টা মিসড কল ভিডিও কলের নোটিফিকেশন উঠে আছে। ভ্রু কুচকে দেখতে দেখতে আবিষ্কার করলো ওর ফোনে ডু নট ডিস্টার্ব মোড অন আছে। জ্যোতি দ্রুত কল ব্যাক করলো। শাহরিয়ার মনে হয় ফোন হাতে নিয়েই বসেছিল। একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো কল রিসিভ হওয়ার সাথে সাথে জ্যোতি ব্যাক ক্যামেরা চালু করে ছেলের দিকে তাক করে ধরল, কিন্তু তাতেও অল্পক্ষণের জন্য সেলফি ক্যামেরাতে তাকে দেখা গেল। শাহরিয়ার গজগজ করে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন বরের সাথেও পর্দা করা শুরু করো। আমি গেলে তো প্যাকেট হয়ে বসেই থাকো, এখন ফোনেও ঘোমটা দিয়ে থাকো। চমৎকার। জ্যোতি দাঁতে দাঁত চেপে টিটকারি হজম করলো। কতবার ফোন করেছি দেখেছো? জ্যোতি কাঠখাট গলায় উত্তর দিল, ফোনে ডন্ট ডিস্টার্ব মোড অন করা ছিল। তোমাকে কে ডিস্টার্ব করে যে ডোন্ট ডিস্টার্ব অন করে রেখেছো? আমি? জ্যোতি দাঁতের দাঁত চেপে বলল, সিম কোম্পানি কিছুক্ষণ পর পর মেসেজ পাঠায়। মেসেজের বিকট টোনে জুবাইর ভয় পেয়ে যায়, এই জন্য অন করেছিলাম। তাহলে ব্লক করে রাখো, তাহলেই তো হয়। ব্লগ তো আরো অনেক কিছুই করতে ইচ্ছা করে, পারি না দেখেই তো। শাহরিয়ার নড়ে চড়ে বসে হালকা ধমকে বলল, দেখো, তেরসা কথা বলবে না, ভালো লাগে না এসব। ফোন ভালো করে ধরো, বাবুকে দেখা যাচ্ছে না ঠিক মতো। জ্যোতি মনে মনে শাহরিয়ারকে কয়েকটা বকা দিয়ে ফোন ঠিকঠাক করে ধরল। ভাইয়া আসবো ভাবি। মাহিরা দরজায় নক করে জিজ্ঞেস করো। শাহরিয়ার কোলের উপরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল। বোনের কথা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, আয়। তারপর আবার ল্যাপটপে মনোযোগ দিল। মাহিরা বিছানায় ভাইয়ের থেকে একটু দূরত্ব রেখে বসলো। মনোযোগ দিয়ে ভাইকে দেখতে লাগলো চিন্তিত মুখে। এভাবে কি দেখছিস? যা বলতে এসেছিস বলে ফেল। শাহরিয়ার স্ক্রিনে চোখ রেখেই ব্যস্ত কণ্ঠে বলল, এর সাথে আলোচনা করেছো? আজব, কি নিয়ে? বুঝতে পারছি না কি নিয়ে কথা বলছো। বলছি মিটমাট করার চেষ্টা করো। উকিলের থেকে এসেছো এসেছো তো 10 দিন পার হয়ে গেছে, সময় এভাবে নষ্ট করো না। তোর ভাবিরই সময় হচ্ছে না আমার সাথে কথা বলার। হাহ, ফোন দিলে এত ব্যস্ততা দেখায় যে কথাও বলে না। আলাদা দেখা করতে বলি, সেটাতেও হা না, কিছু বলছে না। আমি আর কি করব? জুবাইরকে দেখতে চাও না? রেগুলার যাওয়া হয় না, লাস্ট গিয়েছি 2 দিন হয়েছে। রেগুলার ভিডিও কলে যা একটু দেখি। আমি গেলে যদি কেমন যেন অকওয়ার্ড হয়ে যায়, আর আঙ্কেলের সামনে পড়লে আমি অকওয়ার্ড হয়ে যাই, এজন্য যেতেও কেমন যেন লাগে। কি একটা অবস্থা। আসলে আচ্ছা, তুমি আন্টির সাথে কথা বলেছো এই কোন বিষয়ে? যে ভাবির সাথে কথা বলার জন্য কাউকে তো লাগবে বোঝানোর জন্য, তাই না? শাহরিয়ার ল্যাপটপ সরিয়ে বোনের দিকে শীতল চাহনি মেলে বলল, তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? উনি জ্যোতিকে কি বোঝাবে? হাজার হোক জ্যোতি ওনার মেয়ে। সেটা তো জ্যোতি ওনার মেয়ে, আর তার মেয়ে একটা সন্তানের মা। তোমার কি মনে হয় না উনি খুশি খুশি চাইবে এই অবস্থায় তার মেয়ে ডিভোর্স হোক? কেনই বা চাইবে? তাছাড়া জ্যোতির সারাটা জীবন তো এখানে পড়ে আছে। শাহরিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মাথা এখন আর কাজ করে না ঠিকমতো। মানসিক অশান্তিতে আর ভোগাটা সম্ভব হচ্ছে না তার দ্বারা। কম তো হলো না, 6-7টা মাস ধরে তো ভোগ করছে। মাঝে মধ্যে ইচ্ছে হয় বছর খানিকের জন্য নিরুদ্দেশ হয়ে যায়, কিন্তু চাইলেই কি তা সম্ভব? ভাইকে চিন্তায় রেখে মাহিরা কিছুক্ষণ চুপ থেকে বলল,
আচ্ছা, আমি দেখছি, বিকেলের দিকে যাব জুবাইরকে দেখতে, তখন পারলে কথা বলবো ওর সাথে। আর তুই একটু তোর শ্বশুরবাড়ি গেলে মন গলানোর চেষ্টা কর, বলে দেখ জ্যোতির সাথে একটু কথা বলে দেখ। আমার মনে হয় কাজে দিলেও দিতে পারে এটা। আমি যেহেতু একটা মেয়ে, তাই মেয়েদের সাইকোলজি একটু আধটু বুঝেও হুম, দেখব নে কথা বলে। মাহিরা তারপরও ঠায় বসে রইল সেখানে। কিছুক্ষণ পর শাহরিয়ার জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, আর কিছু বলবি নাকি? মাহিরা কেমন সহানুভূতির ভঙ্গিতে চুপচুপ করে বলল, হলেও বুঝি। আমি দেখছি মানুষ আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না, দাঁত গেলে তখন আবার আফসোস করে কুল পায় না। আন্টি আপনি। শাহরিয়ার কড়া দৃষ্টিতে তাকালো মাহিরাটিকে। তোকে কি কাটা খাই নুনের ছিটা দেওয়ার জন্য কোনো পারিশ্রমিক দেই আমি? তাহলে এমন বেকার খাটনি খাটছিস কেন? কবে ধরে দাতা হাতেমতাই হলি? মাহিরা ভাইকে মুখ ঝামটা দিয়ে চলে গেল। ভাইয়ের জন্য এক ধারে তার দুঃখ হচ্ছে, আবার পৈশাচিক আনন্দও পাচ্ছে। তখন তো সে কত বোঝাতো, কিন্তু ভাই তার কথা শুনলে তো। তখন যদি বোনের কথা শুনে নিজের স্বভাব একটু চেঞ্জ করার চেষ্টা করত, তাহলে এখন এই বিতিকিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হতো না। মাহিরা জুবাইরকে কোলে নিয়ে কতক্ষণ ধরে বকর বকর করে যাচ্ছে এক নাগারে ভাইপোর সাথে। জুবাইর কিছু বুঝুক না বুঝুক হাত পা ছুঁড়ে যেভাবে পারছে নিজের আনন্দ প্রকাশ করছে। জ্যোতি অজু করে এসে একবার সেদিকে তাকিয়ে পাশের রুমে এসে আসরের নামাজ পড়তে শুরু করলো। রত্না এক মনে মাহিরা এবং জুবাইরের খুনসুটি দেখছিল। মুচকি মুচকি হেসে জ্যোতি অন্য রুমে গেলে মাহিরা সেটা লক্ষ্য করে রত্নার কাছাকাছি এসে গুরুতর ভঙ্গিতে বলল, ওকে একটু বোঝাতে পারেন না? এভাবে বিনা ডিপ্রেশনে ময়দানে ফাঁকা ছাড়া কোনো মানে হয়? মাহিরার আচমকা এমন কথায় রত্না একটু হকচকিয়ে গেলেন। দায়সারা ভাবে বললেন, আমি কি বুঝবো? ওকে ওর জীবন, কোনটা সঠিক কোনটা ভুল সেটা তো ওই বেশি ভালো বুঝতে পারবে, তাই না? তারপরও আন্টি আপনি সময় বুঝিয়ে সুযোগ পেলে একটু বোঝানোর চেষ্টা করবেন। ওকে বলুন ভাইয়াকে একবার সুযোগ দিয়ে বাসায় ফিরে আসতে, তারপরে যদি একই অবস্থা হয় তাহলে আমি নিজে ওর সাপোর্ট থাকবো, থেকে ওদের ঝামেলার একেবারে ডিসক্লোজ করে দেব। জ্যোতির আব্বু চাচ্ছে না ও ফেরত যাক। এখন আমি কি বলি এর মধ্যে বলো? ওর আব্বু পরে আমার মতো রাগ করে থাকবে। আপনিও কি এটাই চাইছেন? রত্না মুখে মনে মনে বললেন, কোনো মা চায় না নিজের মেয়ের সংসার ভাঙুক। কিন্তু মুখে কিছু বললেন না। রত্নাকে চুপ করে যেতে দেখে মাহিরাও আর কথা বাড়ালো না। ভাবি এবার তো ইগো সাইড করে রাখো প্লিজ। আর কত বলো, ভাইয়া তো এখন চেঞ্জ হয়ে গেছে। জ্যোতি শান্ত কণ্ঠে বলল, তোমার কাছে যেটা ইগো মনে হচ্ছে, আমার কাছে সেটা সেলফ রেসপেক্ট মাহি। সেলফ রেসপেক্ট দেখিয়ে যদি নিজের মূল্য না জানিয়ে চলেই যাও তাহলে কি লাভ বলো তো? এখন তুমি ছেড়ে দিলে যেন কারণে তুমি সেই সিদ্ধান্ত নিচ্ছ, সেটা তো ঠিকই পূর্বের মতন ঠিক থাকবে, তাই না? মানে তোমার উচিত নিজের শ্বশুরবাড়িতে গিয়ে সেখানে নিজের সেলফ রেসপেক্ট দেখানো। এখন যদি তুমি নিজেকে জাহির না করে সরে যেতে চাও তাহলে কি ফায়দা? যেই আম্মুর জন্য তুমি এখন এই সিদ্ধান্ত নিচ্ছ নিজেকে প্রমাণ না করে তাহলে চলে যাও, তা যাওয়ায় কি আর মনোভাব তার পরিবর্তন হবে? কোনো পরিবর্তনও আসবে না। তার চেয়ে ভালো না সেখানে গিয়ে যারা যারা তোমার প্রতি বিরূপ আচরণ করেছে তাদের তোমার প্রতি ধারণা পাল্টে দেওয়া। আগে বিষয়টা কঠিন ছিল, ভাইয়া সাপোর্ট ছিল না দেখে। এখন তো ভাইয়াও সাপোর্ট আছে। সবচাইতে বড় কথা, তুমি এখন শাহবাগ বংশের উত্তরাধিকারীর জননী। নিজের অধিকার দাপট এসব হাসিল হওয়ার আগেই ছেড়ে দিবে কেন? আমি যত যাই করি না কেন, আমার প্রতি তোমার মায়ের ধারণা কখনোই বদলাবে না।
আসলে আমাদের ভুল ছিল নিজেদের অবস্থানের দিকে না তাকিয়ে অপেক্ষাকৃত বড় অবস্থানের পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক করা। উনি আমার এই ভুলটা আমার 5 মাসের সংসার জীবনে এত বেশি উপলব্ধি করাতে বাধ্য করেছেন যে এখন আমি যাকে বাদ দিই সেসব পুরনো কথা।